আবুর সামনে বন্ধু শব্দ করা যাবে। এখন কি এখানে সামনে ওকে হ্যাঁ ওকে যেটা ঢুকেন 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 আমার তো পিছনে আসেন স্যার আসেন 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 স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার পরিচালনার দায়িত্ব কাকে দিচ্ছে? উপস্থিত এলাকার গণ্যমান্য আমাদের স্থানীয় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য এবং আমার সরকারের চেয়ারম্যান মহোদয়, আমরা আজ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জয়কামতা গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে একজন দরখাস্তকারী মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা রমিজউদ্দিন গ্রাম আলীকামড়া পোস্ট অফিস বদরপুর বাজার থানা চান্দিনা জেলা কুমিল্লার একটি আবেদনের প্রেক্ষিতে সরেজমিনের 7 সদস্যের একটি অনুসন্ধানী পর্যবেক্ষক দল নিয়ে ঘটনাস্থল আমাদের প্রতিপক্ষ হিসাবে উল্লেখিত
মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়িতে উপস্থিত। আবেদনকারী তার আবেদনে উল্লেখ করেন, প্রতিপক্ষ হিসেবে উল্লেখিত এই আলমগীর হোসেন জুয়েল আবেদনকারী শফিকুল ইসলামকে বিদেশে নেওয়ার এবং ব্যবসায়িক প্রলোভন দিয়ে তার নিকট থেকে সর্বমোট 9 লক্ষ টাকা নেন। পরবর্তীতে উনি এই আবেদনকারীকে পাঠাতে সমর্থ না হওয়ায় তিনি 3,10,000 টাকা ফেরত দেন। বাকি 5,90,000 টাকা উনি পরিশোধ করছেন। এই মর্মে দীর্ঘদিন পরিশোধ না করে উনি ওনার নিজ পরিচালিত ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের 1133-116 নাম্বার একটি চেক বিগত 30/4/2014 ইং তারিখ 4 লক্ষ টাকা পরিশোধের উদ্দেশ্যে প্রদান করেন, কিন্তু অপর্যাপ্ত তহবিল মর্মে সঠিক সময়ে ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে এই আবেদনকারী অবগত হন ওনার হিসাবে পর্যাপ্ত টাকা নেই। তারপর এই চেকটি বাউন্স হওয়ার পরবর্তীতেও তিনি মৌখিকভাবে এই প্রতিপক্ষের নিকট ওনার পাওনার দাবিতে আবেদন জানিয়েও ব্যর্থ হয়ে সর্বশেষ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিতে এই ওনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখে পাওনা টাকা আদায়ের নিমিত্তে সহযোগিতা কামনা করে। সে লক্ষ্যে আজ আমাদের এখানে উপস্থিতি। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের নিকট প্রেরিত এক চিঠি সংশ্লিষ্ট সকলকে অবহিতপূর্বক উদ্যোগার ধার্য তারিখে স্থানীয় চেয়ারম্যান, থানা, পুলিশ সুপার এবং অন্যান্য সকলকেও এই আবেদনের প্রেক্ষিতে সংস্থার পক্ষ থেকে অবহিতপূর্বক সকলের অবগতিতে প্রতিবেদন উপস্থিত। থানা কর্তৃপক্ষকে আমরা আজ অবহিত করি, কিন্তু মাননীয় তথ্য ও মন্ত্রণালয়ের দায়িত্বমন্ত্রী মহোদয়ের আগমনে, প্রকাশ কামাল সাহেবের আগমনের কারণে ওনারা আমাদেরকে পোস্ট দিয়ে সহযোগিতা করতে পারেননি। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ঘটনাস্থলে আপনারা যান, ওই অত্যন্ত শান্তিপ্রিয় এবং ভদ্র জনগণের এলাকা, আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন। আমরা সে মর্মে আজ এখানে এই বিষয়টি আবেদনকারীর আবেদিত বিষয়ে সত্যতা যাচাইয়ের লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করব। আমরা আশা করব আবেদনকারীর এই আবেদনটা কতটুকু সত্য, সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে উল্লেখিত আলমগীর হোসেন, যিনি যার বাড়িতে আমরা উপস্থিত, তিনি আমাদেরকে এই বিষয়টিতে প্রকৃত সত্যটা উদ্ঘাটনের লক্ষ্য আমাদের সত্যটা জানাবেন। আমরা সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করব, যদি আমরা আপনাদেরকে এই আবেদনকারীর মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় এখানে সংঘটিত হয়ে থাকে বা আপনাদের অবস্থানটা আপনারা সুস্পষ্ট করেন, আমাদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়েছেন, এখানে আছেন, আমরা আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করে বিষয়টি নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখব। আমরা কেউকে কটূক্তি করব না, কারো বিচার আইন করার জন্য এখানে নিয়োজিত নই। মানবাধিকারের অর্থে আমরা এখানে যতটুকু আমাদের হাত সম্প্রসারণ করে আপনাদের এই পক্ষদ্বয়ের মাঝে উদ্ভূত এই সমস্যাটিকে নিরসনের জন্য সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের আশা। আপনারা সকলে শান্তিপূর্ণ সহাবস্থানে আমাদেরকে সহযোগিতা করবেন। বিষয়টি নিষ্পত্তির দিকে এগিয়ে নিতে যার যেখান থেকে অবস্থান, কেউ উত্তপ্তমূলক রাগারাগি করবেন না, অনুরোধ বিনয়ের সহিত আমি আপনাদের কাছে নিবেদন করব। আমরা কেউ বিচার সালিশ, কেউ টাকা কেউকে দেওয়া, এইরকম কোনো মানসিকতাই আমাদের এখানে আগমন না। কেউকে আমরা কষ্ট দেওয়ার জন্য আসা না।
আপনাদের উদ্ভূত সমস্যাটা আপনাদের সহযোগিতায় সমাধানের জন্য আমাদের ভূমিকা থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ক্ষতিগ্রস্ত হইলেন, কীভাবে প্রতিপক্ষ কত টাকা পরিশোধ করলেন। এর বিষয়টা যদিও সংক্ষিপ্ত আকারে আবেদনে উল্লেখ করেছেন, কিন্তু সবিস্তারে এখন একটু উনি মৌখিকভাবে আমাদেরকে জানাবেন। জনাব শফিকুল ইসলাম, আপনি আপনার নাম, ঠিকানা সহ সমস্ত কিছুর উল্লেখে সংক্ষিপ্তভাবে উপস্থিত আমাদের চেয়ারম্যান মহোদয় সহ এখানকার সকলের উপস্থিতিতে আপনি আপনার বর্ণনাটা একটু দিন। আমরা আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ রমিজউদ্দিন, গ্রাম আলিকামরা, পোস্ট অফিস বদিরপুর বাজার, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমি 2012 শেষে 13-12-তে আমি যে জুয়েল, আমির হোসেন জুয়েল, ওনার আপন চাষা আহমদ হোসেন, ওনাদের বাসায় চাকরি করছি, ভার্সিটিতে পড়াশোনা করছি। পড়াশোনা অবস্থায় উনি ওনাদের বাসায় যাইতে যাওয়ার পরে উনি আমাকে দেশের বাইরে নেওয়ার জন্য প্রস্তাব দিল। দেশের বাইরে নেওয়ার প্রস্তাবের পাশাপাশি আমাকে ব্যবসায়ের কিছু প্রলোভন দেখালো। বললো যে আমার ব্যবসায়িক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমার মামার আছে, ওগুলো বলে আমাকে শেয়ার হোল্ডার দেবে। এই পরিপ্রেক্ষিতে আমি তাকে স্টেপ বাই স্টেপ টোটাল 9 লক্ষ টাকা দেওয়া হয়। 9 লক্ষ টাকার মধ্যে পরবর্তীতে সে ব্যবসা প্লাস আমাকে দেশের বাইরে নেওয়া কোনোটাই ব্যর্থ হয়। এক পর্যায়ে যখন আমি তার কাছে টাকা চাওয়ার পরে তারিখ দিতে এক সময় এমন একটা অবস্থান হয় যে আমাকে সে মনে হয় যেন আমি রাস্তার টুকরের মতন অবস্থা করে দিচ্ছি। তারপর আমি সবার কাছে ধারস্থ হইতে হইতে আমাদের এখানে গার্ডিয়ান যারা আছে, আমার ছোটো ভাই, স্নেহার ছোটো ভাই, বকু আছে, আমার আঙ্কেল আছে, আন্টি আছে, সবাইকে কথাগুলো বলি। সব যখন সে কথাগুলো শোনে বরং আমার উপর আরও সে তিক্ত ভাষায় কথা বলে, যেগুলো ভাষায় প্রকাশ করা অসম্ভব, এরকম ধরনের ভাষার কথা বলে। আমি ভয় ওদের কাছে বলি না। এমন এক পর্যায়ে আসে যখন আমি এখানে যদি আসি, সে হয় ওনার আব্বা অসুস্থ, ওনার আব্বার সম্মানকে আমি কথা বলি। ওনার আব্বা যখন অসুস্থ ছিল, মানে যখন সুস্থ ছিল, তখন বলছে যে আপনি যদি ভাই আমার এখানে আসেন, আমার আব্বা যদি এই জিনিসগুলো জানে তাহলে আমার আব্বা স্টপ করবে। আমি এই মানবতার দৃষ্টিকোণ থেকে আমার বলছি যে আমার একটা আত্মসম্মান বোধ আছে। কারণ আপনি যদি আমার এলাকায় আসেন, আমার এলাকার মানুষ যদি জানে যে আপনার কাছ থেকে টাকা আনছি, তখন আমার এই আত্মসম্মান বোধে আঘাত লাগবে। যখন এই কথাগুলো বললো, তখন আমি মানবিকভাবে আমি নিজেকে সংযত করে নিয়েছি। তখন তাকে যেভাবে পারে আমি তার পা পর্যন্ত সে অস্বীকার করতে পারবো না, পা ধরছে আমার টাকাটা দেওয়ার জন্য। পা ধরতে ধরতে এক পর্যায়ে আমাকে টাকা দিচ্ছে। কিন্তু আমাকে টোটাল টাকা ছিল 9 লক্ষ টাকা, তার মধ্যে 7 লক্ষ টাকার চেক আমাকে দিচ্ছে। একটা চেক হচ্ছে 3 লক্ষ টাকা, আর একটা চেক হচ্ছে 4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার চেক প্রথম সে যখন আমাকে 40,000, তারপরে 1,40,000 টাকা যখন আমাকে দিছে, তখন তাকে আমি 3 লক্ষ টাকার চেক দিছি। দেওয়ার পরে বাকি এরপরে আবার 1,70,000 টাকা আমি ছিলাম না, আমার এই যে স্বাস্থ্য ভাই হাতিক আছে, ওখানে আছে, ওর কাছে দিছি। কিন্তু 3,10,000 টাকা পরবর্তী টাকাটার জন্য ওনার কাছে ডেট দিছি, তবে 2 মাস পরে বাকি টাকাটা দিয়ে দিবে। দিয়ে ওই আমার চাচা তবে আতিকের কাছ থেকে চেকটা বুঝে দিবে, এরকম একটা প্রতিশ্রুতি হয়েছে। ওনাকে সামনে রাখে কথাগুলো বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। যখন 2 মাস হলো, তখন তার সাথে কন্ট্যাক্ট করলাম, ভাই 2 মাস তো হয়ে গেলো, কি আমার টাকাটা দেওয়া যায়? অনেক লম্বা ঘটনা, যে এর মধ্যে আরও অনেক কিছু বলছি, সংক্ষেপে বলছি, সাবজেক্ট সংক্ষেপে করতে হচ্ছে। তখন আমাকে বললো যে ভাই আমি 2 মাস বলছি না, আমি 2-4 মাস বলছি। তাদেরকে বললাম যাতে জোর কয় মাস বলতো, তো বলছিল 2 মাস। এখন জোর বলে কয় না, 2 সাথে আমি সাইডও বলছি 2-4 মাস। তখন আমার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। তখন দেখা যাচ্ছে তখন ফেব্রুয়ারি মাস মনে হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তখন আবার ফোন দিলাম, এপ্রিল 21 তারিখ। অনেকক্ষণ কথা হওয়ার পরে সে হয়তো বিরক্ত হয়ে গেছে আমার কথা। ওরা ফোনটা এখানে দিচ্ছি, তখন সন্ধ্যা 7টার দিকে আমাকে ফোন দিচ্ছি, 1.5 মিনিট কথা বলছে আমার সাথে। শরীফ ভাই কোথায় আপনি? ভাই আমি তো গাড়িতে থাকে, আপনি আমার কাছে এসআইসিতে, আপনি আমার সাথে জুলাই
সামনের 25 তারিখ একটা টাকা নিয়ে নেবেন, আমার চেক রাখবেন। যখন 25 তারিখ আসতো, 25 তারিখ আগে আমি ফোন দেওয়া শুরু, কারণ আমি জানি ও ডেট আরেকবার দিন। 25 তারিখ আসার আগেই ফোন দিতেছি, ফোন আর রিসিভ করে না বাংলা। ফলে আমার পরিচয় জয়েন আপনাকে ফোন দেবে, তো প্রথম দিন ফোন রিসিভ করে দ্বিতীয়বার আর করে না। কারণ উনি আমার জোরকে বলে জোলা ওনাকে কী বলে তো ওনারা জানে। আমার বড় ভাই জসিম ভাই ওনাকে ফোন দেয়, প্রথমে একবার রিসিভ করে দ্বিতীয়বার ফোন রিসিভ করে না, পাওয়া যায় না ফোনে। আমার এক ফ্রেন্ড আনোয়ার, ওনাকে বললাম যে দোস্ত তুমি দেখো না আমার এই সমস্যাটাকে সমাধান করে দিতে পারেন, যেটা বিপদে আছে এই ব্যাপার। তো ঈদের আগে আনোয়ার কথা বলছে, জুয়েলের সাথে যখন কথা বলছে, জুয়েল তখন বলছে ঠিক আছে আমি এটা সমাধান করার জন্য চেষ্টা করতেছি, তো তাহলে তো গুড নিউজ আমার জন্য। পরবর্তীতে কিন্তু আমার জন্য গুড নিউজ, কিন্তু ওনাকে তো আমি ফোনে পাচ্ছি না। কিন্তু উনি তো আমাকে একটু যদি বলে, আর এখানে আমার আঙ্কেল আছে, আঙ্কেল আছে, আঙ্কেল আছে, আঙ্কেলের বাসায় আমি থাকি, আঙ্কেলকেও যদি বলে আঙ্কেল এটা আমি সমাধান করে দিই, ওখানে কিন্তু যাবে না। ওখানে যা বলে মানে যা বলবে, মানে আমি যা বলবো তার থেকে 20 গুণ বাড়িয়ে এমন কিছু বলবো যে আঙ্কেল যাতে আমার সাথে জীবনেও সাক্ষাৎ না করে কথা না বলে, এরকমভাবে কথা বলবো। তো আমি যে বলছিলাম যে 21শে এপ্রিল যে আমার সাথে যে কী কথা রয়েছে 1.5 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা ওই কথাগুলো যে এখানে শোনানো সম্ভব না, আমি 1.5 মিনিটের কথাটা একটু শোনাই। ক্যামেরার কাছে আসুন। সমস্যা নেই, আমি ইয়ে করে নিচ্ছি। দেখো, আচ্ছা এটা আসো, হ্যাঁ এটা আসতে তারপর আমি 25 তারিখ যখন আমি এখানে অ্যাপ্লিকেশন করলাম তাকে অবহিত করার জন্য, তাকে সে যাতে আমার সাথে যোগাযোগ করে এটা করার জন্য আমি 25 তারিখে অ্যাপ্লিকেশন করার পরে 30 তারিখ 30 তারিখ গত মাসে একটা চিঠি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, একটা চিঠি দেওয়া হয়। এই চিঠিটা তার এখানেও তুমি এই চিঠিটাও পায়, চিঠিটা সে পাইছে কিনা এটা প্রমাণ, সে পাইছে কিনা সে আবার নিয়ে পায় না এটা সত্য, আমি তার ফোনে ফেসবুকে দিই, তার এই আইডিতে দিই, আমার ফ্রেন্ড আনোয়ারের কাছে দিই, জয়নালের কাছে দিই, ঠিক আছে, ওটাকে যে যাতে আমি শুধু এভাবে লিখছি যে দয়া করে জোয়েলকে এই চিঠিটা একটু অবহিত করে, তা সেটাই যাতে আমার কথাটা যাতে সে বলে যে ঠিক আছে আমরা সমাধান করে দিই, এত উপরে যাওয়ার দরকার নেই। তারপরেও আমার সাথে সে কোনো যোগাযোগ করে না। পরবর্তীতে তারপরে আমি বাধ্য হয়ে সরজমিনের তদন্তের জন্য দরখাস্ত করছি। এর ফাঁকি দিয়া যখন আমি কথা বলছি তখন আমাকে বলে এটা নাকি আমার ফেতরার টাকা বোঝার মতো, আপনার আমার থেকে ফেতরার টাকা না নিতে আসে, ফেতরার টাকা রোজার মাস তো তাহলে ঠিক আছে, রোজার মাসে দিয়ে দেয়, ফেতরার টাকা মনে করিয়ে দিয়ে দেয়। তখন তারপরও দেয় না, বললাম যে মানে এত টাকা তো মাসে ফেতরা দেয় না, তারপর তুমি যদি ইচ্ছা করে দিতে চাও তাহলে দাও, ফেতরা কেউ নিতে চাইছে তাও কিন্তু দেয় না। আপনার ওনাকে দিয়েছেন 9 লক্ষ টাকা, উনি আপনাকে পরিশোধ করেছেন 3,10,000 টাকা বিভিন্ন সময়ে। আপনি ওনার কাছে আর পাওনার দাবি 5,90,000 টাকা। এটা হচ্ছে আপনার কনক্রিট লেনদেনের একটা চিত্র। এর বাইরে উনি আপনাকে কোনো টাকা ফেরত দেননি, আপনিও 9 লক্ষ টাকার বেশি দেননি। না বেশি দিন আচ্ছা, আপনার এই বক্তব্যের সপক্ষে কোন ধরনের বিল এখানে একটু কথা আছে, 9 লক্ষ টাকার বাইরে আমি টাকা দিইনি সত্য, এর ফাঁকে এসে আমি টাকা দিচ্ছি। যখন আমরা একসাথে থাকতাম তখন আমরা তখন আঙ্কেলের বাসা থাকি, যখন আঙ্কেল চলে আসে তখন বাসাটা আমার আন্ডারে নিয়েছি, 15,000 টাকা ভাড়া। আমি এই টাকার সম্পৃক্ততায় কোনো লেনদেন তো নেই না, ওই যে টাকা দিছে কিনা আমাকে ওই বাসাটা প্রসঙ্গের টাকা এখানে দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি ওই যে আমার ওই যে রেকর্ডিংটা একটু ব্যাক করছেন শোনাবো। কোনো ধরনের স্টাম্প ডকুমেন্টস, কোনো লিখিত কোনো আর টাকা লেনদেনের সময়কাল উপস্থিত কোনো লোক আজ আমাদের এই আসরে নেই। বুঝলেন, পরবর্তী সময়তে লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে, একসাথে থাকছি খাইছি। এই বিষয় সম্পর্কিত কোনো ধরনের লেনদেনের সপক্ষীয়
বা পরবর্তীতে নিষ্পত্তি সপক্ষীয় কোনো বৈঠক সপক্ষীয় কোনো লিখিত আপোসনামা বা রোয়েদাদ কোনো কিছু লিখিত কোনো কাগজপত্র আপনার কাছে আছে কি না? না, লিখিত কাগজপত্র নেই, তবে আপনার একজন লোক আছে। লিখিত কাগজপত্রের মধ্যে আপনাকে প্রদত্ত 4 লক্ষ টাকার এই চেক, নজরুল, 4 লক্ষ টাকার এই চেক যেটা আপনি বাউন্স করেছেন, এই বাউন্স স্লিপ পরবর্তীতে আপনি একটা নোটিশও দিয়েছিলেন কিন্তু মামলা করেননি। জি, মামলা করেন। আচ্ছা, এখন আমি অনুরোধ করব কর্তৃপক্ষ হিসেবে উল্লেখিত মোহাম্মদ আলমগীর হোসেন জুয়েল পিতা মোহাম্মদ আলী হোসেন সাহেব, আপনি কি আমাদের মাঝে আছেন? পেলাম চিঠির কপিটা কি আপনার কাছে পৌঁছাইছে? যে আমার ফেসবুকে আইডি দিয়েছি। আপনি আমাদের ডাকযোগে প্রেরিত, আমরা সরাসরি ডাকে এই জি না, জিনিসটা পাননি আপনি। আচ্ছা, তার মধ্যে আপনাকে আমরা একটা কপি হাতে হাতে দিয়ে দিচ্ছি আপাতত, এটুকু আপনার অবগতির জন্য। অবশ্য বিষয়টা যা এখানে উল্লেখ করা, তাতে আপনার অবগতির বাহিরে কিছু যদি থেকেও থাকে, আমরা এখন যা উল্লেখ করলাম এটাই মৌলিক বিষয়। তো আমরা এই উপস্থিত আপনার এলাকার গণ্যমান্য লোকজন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমরা আসছি আপনাদের এই বিষয়টা ওনার যে আবেদন সেটা আসলে কতটুকু সত্য বা আপনি তা কতটুকু স্বীকৃতি দেন, বা এই নিরিখে আমরা কোনো ভূমিকা রেখে আপনাদের এই মতানৈক্যটা বা লেনদেনটা নিষ্পত্তি করে কোনোভাবে আপনাদের পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারি কিনা, আপনারা সেই প্রত্যাশা করেন কিনা, এই উদ্দেশ্যে আমাদের আগমন। আমরা রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল মেনটেন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে আমরা এখানে আসছি। আমরা চেষ্টা করব যদি আমাদের এই ন্যূনতম ভূমিকা আপনাদের দুজনের পূর্ব সম্পর্ক পুনরুদ্ধার হয়, তাহলে আমরা ভিন্ন অঙ্গ। আমি এই মুহূর্তে, আপনি তো শুনলেন আপনার বিরুদ্ধে যিনি একটা আবেদন করছেন আমাদের কাছে, তিনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের বিপরীতে আপনার সত্য বক্তব্যটা আমাদেরকে উপস্থাপন করুন। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আর ওই ঘটনার বিপরীতে আপনার যা বক্তব্য সেটা আমাদের বলুন। যে আমার নাম হোসেন জুয়েল, আমার পিতার নাম মোহাম্মদ আলী হোসেন, গ্রাম দক্ষিণ জয়ন্তা, মানুষ উপজেলা ইয়াদ সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। যে আমি 1920 সাথে আমার বন্ধুত্ব প্রায় খুব প্রায় থেকে 2004 সাল থেকে 2004 সাল থেকে, মানে ও আমার ইয়ার কাকা একটা, ওর সাথে ক্লাসমেট। তো আমরা মানে ওখানে থাকতাম যেটা ম্যাচে, ওইখান থেকে বন্ধুত্ব শুরু হইতে 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 ঢাকা পর্যন্ত গেছে। তারপর আমি ওইখানে থাকতাম আমার মামার বাসায়, আমার কাকার এখানেও থাকতো প্রায় 6-7 বছর যাবে, বেশি না আরো বেশি। তখন আমার কাকার বাসাতে আমি যাওয়া আসা করি, জি, তখন সে তার মধ্যে আমি করে মানে 4-5টা কোম্পানি, একটা ছিল লেন্স, যে হাতের ব্যাস লাইট, তারপর সিগনিফিকেন্ট ভিডিও, র্যাপনেক্স, তারপরে সে তার গেটওয়ে, মানে এগুলো অনেক হাজার এমএলএম কোম্পানির সাথে মানে ইনভলভ আছে। তখন সে আমাকে বিভিন্নভাবে ফরমান দেখাচ্ছে যে কে দেখ জয়েল, এখানে যদি মানে ঢোকাস মানে এমএলএমের যে সিস্টেম, লোক ঢুকাইতে পারলে প্রফিট। তখন এইভাবে ধারে ধারে সে আমার অনেক ইয়ে করতো। তখন একবার আমার প্রায় 70,000 টাকা সে আমাকে লস করতে দিয়েছে। তখন পরে দিয়ে র্যামনেক্স কোম্পানি, যেহেতু নাম হচ্ছে ইলেক্স, তারপরে দেওয়ার আসছে র্যামনেক, মানে আসছে ইউনিফাইড টুইও। তার দুটার মধ্যে প্রায় আমার প্রায় 80,000 টাকা, 1 লাখ টাকার মতো। স্বর্ণ, হ্যাঁ, স্বর্ণ। কাঁচা স্বর্ণ, রক যেটা বলা আমরা স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণিমুক্তা, এগুলো সব দেখে শুনে বুঝে হিসাবে শূন্য পাইয়া শূন্য বসে রয়েছে। যে আপনারা যারা এটা দেখে আলোকিত হয়ে যান তারাও করে করোনা আমি তো আলোকিত হয় নাই। কিছু সম্পর্কে জানতাম না স্যার। আচ্ছা, জি, যেহেতু তারপরে আসছি র্যাবনেক্স, র্যাবনেক্সে সে আমাকে ঢুকবার জন্য অনেক মানে চেষ্টা করছে। তখন আমি আমাদের সাথে থাকতাম, মামা বলতো যদি এভাবে হইতো তাহলে একবার আমি আমার ব্যবসা বাণিজ্য রাখা সম্পূর্ণ টাকা ওইখানে রাখতাম, 6 মাস আমার টাকা ডাবল হয়ে যেত। কারণ আমার তো মেইন ফ্যাক্টরি নিয়ে দরকারও নাই। তখন আমার মানে তখন এগুলো অনেক কথা, তখন আমি আর ওর সাথে সম্পৃক্ত তো না, আমাদের এমনি 1.5 লক্ষ টাকার মতো লস। আমি ওর সাথে সম্পৃক্ত নাই, তার সাথে আমার এত লেনদেন বা এত ক্লিয়ারেন্স নাই। তখন পরে দিয়ে কাকার বাসা আমি যখন যাওয়া আসা করি, তখন
6-7 মাস মানে পরে যায় সে রেভনেক যখন মাস শুরু হয়ে যায় টাকা পয়সা দেয় না পাবলিকে, তখন আবার কোম্পানি উধাও হয়ে যাচ্ছে। তখন সে আবার আমাকে বলতেছে জোর আমি তো মনে হয় ধরা খাই গেলাম, কি হয়েছে? তখন কাজে কই যেত রেভনেক্সে তো আমার অনেকগুলো টাকা পাবলিক থেকে নেওয়া দেওয়া ওইখানে তো দিছি রেভনেক্স উধাও হয়ে যাচ্ছে। তখন এইভাবে সে মানে এক পর্যায়ে কি বলতাম মানে সেই যে মাথা ফিটে দেওয়ালে মানে মানে খাত ধরে আসারে ফাগুলো যে করে সে বহুত কিছু। তখন আমি আমার মামার বাসায় থাকতাম, সে আমার এত টাকার বাসায় গিয়ে থাকতো। তাহলে রামপুরা আর ফিল্ডের মধ্যস্থ হয়েছে মানে আবুল ওটার যেটা বলা জি এই মানে অবদার ওটা আর কি। জি মানে তখন ওইখানে আবার সে আমাকে যেত ডাকতো, একটা হোটেল আছে মানে যেত নাম আলকাদের গিয়া, তখন ওইখানে আমাকে যেত ডাকতে সে বিভিন্নভাবে আমার বলতো জোয়ার মানে আমার তো মানে এত পায়ে পড়ে তুমি আমার একটা কাজ শিখাও। মানে আমি তখন আউটসোর্সিং কাজ করি অনলাইনে, যে এত বিভিন্ন যে আপওয়ার্ক আছে, তারপর অনলাইন ফ্রিল্যান্সিং যে কাজগুলো এগুলো আমি করি। তখন এগুলো নিয়ে সে আমাকে অনেকভাবে অনেক মানে ওর মানে ফ্যামিলিতে বলে যে আমার বাপের এই অবস্থা, আমার মায়ের সেই অবস্থা, মানে আসলে মূলত ওদের ফ্যামিলির মানে গেট আপটা আমাদের ছিল 10 গুণ নিচু, 10 গুণ মানে যেত কী বলতাম দুরস্ত অবস্থা। তখন ওর ফ্রেন্ড যে নাম আনোয়ার, মিঠু, তার বেশি যেত নাম হয়েছে মানে কামাল, তখন ওদের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। তখন ওরা বলে যে হ্যাঁ তো সবিকের আসলে মানে ফ্যামিলিগত সে দুর্বল, কিন্তু তখন ওটার উপরে ভিত্তি করে তখন সে অনেকবার ফোর্স করতো। তখন ওই কথার মানে পরিপ্রেক্ষিতে তখন আবার আমি মানে অনেকদিন মনে পরে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনার কাজ শিখিতে পারি 1 সপ্তাহে, আপনার কাজ আপনি করবেন আমার কাজটা আমি করবো, বাট এখানে কেউ কেউ সাথে সম্পৃক্ততা থাকবে না। তখন এই কথা যে পরে দিয়ে সে 1 মাস কাজ করার পর আবার আমারও বলতেছে আমরা একটা মানে বড় একটা কোম্পানি খুলবো। তখন আবার আমি বললাম কীভাবে সম্ভব এটা, যেখানে এত বড় বড় কোম্পানিগুলো তো মানে আইসে টিকতে পারে না, আপনি কীভাবে একা কোম্পানি খোলেন? তখন সে ওই কোম্পানি ক্যাপিটাল 7 নাম দিয়ে একটা কোম্পানি সে একটা স্টার্ট করে, যেটা নিয়ে বিভিন্ন ধরনের ফোরাম বিভিন্ন ধরনের মানে যে লোক মেনটেন করা শুরু করছে। তখন আমি বলছি আমি এটা থাকতে রাজি না, আমি 1 টাকা ইনভেস্ট করতে রাজি না। তখন ওরা মানে 6 সদস্য মিলা টাকা পয়সা যোগ করে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, গোর্জিয়াস একটা ওয়েবসাইট, যেটার নাম দিচ্ছে capital7USA.com। তখন এটা দিয়ে সে রানিং শুরু করলো বিজনেস। তো তখন আবার আমি আমার মামার এখানে থাকতেছি, মানে আমি এখান থেকে আসি না, জাস্ট ও ফোন দেয়, ফোন দিলে আবার আসতে হয়। তখন আসে এই মানে এই অবস্থাতে যাচ্ছে দিন। তখন পর দেখ যায় সে ওই 7 জনের সাথে 2 নম্বরই করে ওইখানে তো প্রায় 3-4 লাখ টাকা খাইয়া তাদের সাথে সম্পর্ক কাটা হয়ে গেছে। তখন আবার সে আবার এটা দেওয়ার মানে আমার কাছে দেখো আমার তো কোনো শখ নাই, আমি এখন কী করবো? তখন আবার আমার বলে তুমি আমাকে ফরেক্স শিখাও, মানে ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কারেন্সি। ওই কারেন্সি বিজনেসটা জাস্ট আমি জানি তো তত প্রপারলি না। তখন সে আমার কাছে মানে শিখতে চাইছে, তখন অনেক কিছু পরে যাও মানে আমার মানে হাতে পায়ে ধরছে, তখন আমি শিখেছি। শিখার পরে দিয়ে সে ওইখানে যে ও তো $5,000 দিয়ে শুরু করে, ওই যেহেতু $5,000 সে আমাকে কপি করে দেখতে দেখতে ওই ব্যবস্থা আমি 7,000 নিয়ে দিছি। তখন পরে ধরো আমি মানে আমরা মানে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আমি বাড়িতে আসছিলাম 2013 সালে। তখন বাড়িতে আসছি আর তখন 1.5 মাসের মধ্যে সে আবার যেহেতু $7,000 থেকে আবার মানে যেহেতু $4,500 ব্যালেন্স নিয়ে আসছে, লস করছে সে। ওটা একটা শেয়ার মার্কেট, ওইখান থেকে সে যেহেতু লস করছে আর যেহেতু তখন আবার মানে আমার কাছে কল দিয়ে সে কাঁদতেছে, সে মাথা ফিটে সে মানে পাগল হয়েছে, মানে বিভিন্ন ধরনের কাহিনী যেটা বলে প্রকাশ করা সম্ভব না। তখন এর মধ্যে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ওয়েট করেন যে আমি ঢাকা আসি তারপরে। তখন আমি ঢাকা গেছি, তখন আবার সে আমার বলে জুয়েল তুমি আমার সাথে থাকতে হবে, তুমি আমার সাথে না থাকলে দেখ আমি বিজনেসটা ভালোভাবে শিখতে পারবো না আর ভালোভাবে করতে পারবো, কিন্তু করতে পারবে না। তখন এটা নিয়ে তখন অনেক কিছু চিন্তা করে তখন আমার সাথে আমি মানে কী বলবো মানে উল্টা কর্কট ভাষায় কথা বলে আমি বলছি আমি আপনার বাসায় থাকবো না, যে আমি আমার ফ্রেন্ডের সাথে থাকবো। তখন এই ধরনের বিভিন্ন কথা বলে দেন আমি আমার আমার বাসা থেকে সাইরা তার সাথে আমি উঠি, তার সাথে কিন্তু আমার সেই বন্ধু অনেক আগ থেকে সে আমাকে ওই ধরনের মানে এমন কিছু কথা বলছে যেগুলো আমি না রাখতে নাই পারি না, আমি তাড়াতাড়ি করে আইসা আমি আমার বন্ধুত্বের যে ইয়েটা ওইটা আমি রাখছি। সে তখন যেহেতু 5,000 ব্যালেন্স আবার মানে 5,200 ব্যালেন্স আনছি, তখন এটার পর দেওয়া সে আবার লস করছে, তখন মানে যেহেতু 4,700 আনছে। তখন একদিন আমাকে এসে কান থেকে কয় তোর তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে ব্যালেন্সটা নিয়ে আমার রিকভারি করে দাও, আমার যে মূলধনটা পুঁজিটা এই পুঁজিটা আইনে দাও, আমার কোনো প্রফিট দরকার না, আমার কোনো বিজনেসের দরকার নাই।
তখন এর মধ্যে আমি বলছি ওটা আমার দ্বারা সম্ভব না। তখন এর মধ্যে আমি বলছি করতে পারি একটা শর্তে, যে যদি প্রফিট হয় তাহলে 50-50, যেটা লিগেল কথা। যে তখন ওরা এর মধ্যে কয় যে যদি তুমি যেভাবে পারো আমার রিকভারি করে দেবে, এটাই না। তখন এই কথার পরিপ্রেক্ষিতে তখন আমি বলছি আমি আপনার টাকাটা 3 মাসও, আমি 1 মাসও রাখতে পারবো না। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনার এখান থেকে আমি কাজ করে আপনাকে রিকভারি করে দেবো, আপনার কথা আপনার, আমার কথা আমি, বাট এখান থেকে প্রফিট যেটা হবে এখান থেকে 50% আমাকে দিয়ে দেবেন, কথা এখানে শেষ। তখন এটা ফল দিয়ে মানে আবার সে আমার সাথে থাকতেছে, মানে আমি ওর সাথে থাকতেছি, খাইতেছি, চলতেছি, রুম ভাড়াতে শুরু করে ওর মানে সেভিং টাকাটা পর্যন্ত আমি দিছি, সেভ করার যে টাকা এই টাকাটা পর্যন্ত আমি দিছি। তারপর দিয়া এই কাজ করতেছি, প্রফিট হচ্ছে, মানে প্রফিট নিচ্ছে, আপনি হ্যাঁ ক্যাপিটালের ডাবল টাকা সে আমার কাছ থেকে নিয়ে গেছে গা, ক্যাপিটালের ডাবল টাকা সে আমার কাছ থেকে নিয়ে গেছে গা। তখন একদিন রোজার মানে পরে যায় তখন ওর ভিতরে হিংসাতে বাবা আসলো যে আমি এত টাকা প্রফিট করি। ভালো বিষয়।